ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো, যে যেখানেই থাকো। আমরা গত কয়েকটা ভিডিওতে দেখেছি 2.2 থেকে 2 বা 3টা ভিডিও দেওয়া হয়েছে। আজকে যদি আমরা দিয়ে দিই তাহলে দেখা যাবে যে তোমরা পুরোপুরি একটা চ্যাপ্টার সবগুলো অঙ্কের সমাধান পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করব সবগুলোই ধারাবাহিকভাবে দেখার, তাহলে পুরোপুরি তোমাদের উত্তরটা কমপ্লিট চলে আসবে। তো আজকে তোমাদের সামনে যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে যে কিছু অঙ্ক আমাদের দিয়েছিল, সেটা হচ্ছে 9 নাম্বার, দেন 12 নাম্বার, 13 নাম্বার। এগুলো সবই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, আশা করি বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার ভাবে দেখতে পাবো এবং বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা এবার স্টার্ট করি। কত নাম্বার অধ্যায়ের নাম হচ্ছে 2.2। তো প্রথমে 9 দিয়ে শুরু হবে, কারণ 9 নাম্বার অঙ্কটা গতদিন তোমাদের করানো হয়নি, বলেছিলাম অনেকে করতে হয়তো অনেকে পেরেছো। এখানে তথ্যটা কি দেওয়া আছে সেটা আমাদেরকে অনেক ভালো করে দেখতে হবে। ওকে, তথ্যটা হচ্ছে শোয়েবের স্কুলের মাসিক বেতন। শোয়েব মানে একজন স্কুল ছাত্রের কথা বলা হয়েছে। তোমরা প্রশ্নটা ভালো করে বোঝো। স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা করে দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? এটা আমি তোমাদেরকে দুইটা নিয়মে দেখাচ্ছি, হ্যাঁ, যে আমরা কোনটা কত সহজে সুন্দর করে করতে পারি। তো ফার্স্ট যে বিষয়টা খেয়াল করবে এখানে, যে শোয়েব হতে পারে বা তুমি হতে পারো, তোমার স্কুলের বেতন কত? এখানে 200 টাকা। প্রতিদিন তোমার মা তোমাকে টিফিন বাবদ কত টাকা করে দেয়? 20 টাকা করে দেয়। তাহলে বলতেছে এই টিফিন বাবদ খরচটা মাসিক বেতনের শতকরা কত? মাসিক বেতনের শতকরা কত টাকা তোমাকে প্রতিদিন টিফিন বাবদ খরচটা দিয়ে থাকে? তাহলে ফার্স্ট নিয়ম আমরা চলে যাচ্ছি, যে এখানে শোয়েব নামটা আমরা উল্লেখ করতে পারি। শোয়েবের মাসিক বেতন 200 টাকা। শোয়েবের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ খরচ দেন 20 টাকা। তাহলে তথ্য অনুযায়ী আমরা মাথায় যেটা নিতেছি, যে শোয়েবের মাসিক বেতন হচ্ছে 200 টাকা। তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ খরচ দেয় 20 টাকা। এখন টিফিন বাবদ খরচটা মাসিক বেতনের শতকরা কত? প্রথমে আমরা চলে আসি ঐকিক নিয়মে। তাহলে আমরা এখানে লিখবো যে 200 টাকা মাসিক বেতন, যখন 200 টাকা তাকে খরচ দেওয়া হয় কত? 20 টাকা। অর্থাৎ 200 টাকায় খরচ দেওয়া হয় 20 টাকা। 100 টাকায় কত? তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে 200 টাকায় টিফিন বাবদ 200 টাকায় টিফিন বাবদ খরচ দেন 20 টাকা। তথ্য, তাহলে 200 টাকায় টিফিন বাবদ খরচ দিচ্ছে কত? 20 টাকা। তাহলে আমরা অতএব কি করব? 1 টাকায় টিফিন বাবদ খরচ কত দিবে? তাহলে 20/200। গত ক্লাসে আমি বলেছি, যখন বড় সংখ্যাটি থাকবে তার নিচে যখন 1 লেখা হবে, তখন তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যখনই 1 লেখা হবে যে পরিমাণটা যখন কমে যাবে তখন কি হবে? ভাগ হবে, অর্থাৎ 200টা তোমার নিচে আসবে। এটা কিন্তু আমরা খেয়াল রাখবো।
অতএব বলা হয়েছে শতকরা, শতকরা মানে কি 100 টাকা। তাহলে 100 টাকায় টিফিন বাবদ খরচ দেবে কত? তাহলে এবার যেহেতু বেশি তাহলে 100 তোমার উপরে গুণ হবে আর নিচে কি দিব 200। এখন এই হচ্ছে তোমার মূল ব্যাপারটা। এখন এটাকে আমরা ছোট করে যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু আমাদের রেজাল্ট। তাহলে আমরা যদি কেটে ফেলি একবার এখানে দিলাম 2, যদি কেটে ফেলি 2 কে 2 10 দুগুণে 20, তাহলে রেজাল্ট তুমি কত পেয়ে গেলে 10 টাকা। তাহলে শোয়েবের মা শোয়েবকে 100 টাকায় টিফিন বাবদ খরচ দেন 10 টাকা। 100 টাকায় টিফিন বাবদ খরচ দেন কত? 10 টাকা। তাহলে আমরা উত্তরে কি করব? উত্তর 10%। যখন আমরা লিখব 100 টাকায় খরচ 10 টাকা, এই যে শতকরা না লিখে আমরা এখানে বলতেছি কি উত্তর 10%। কত ইজি, হ্যাঁ? শুধু আমাদেরকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে এখানে কি বলা হয়েছে। তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী আমরা আরেকবার একটু মেমোরি দিয়ে নিচ্ছি। শোয়েবের মাসিক বেতন ছিল 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ খরচ দেন 20 টাকা। তার মানে 200 টাকা বেতন, তাকে টিফিন বাবদ দেওয়া হয় কত? 20 টাকা। অর্থাৎ 200 টাকায় দেওয়া হচ্ছে 20 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? 100। যেহেতু এখানে শতকরা বলা হয়েছে তো আমরা বের করব কি 100 টাকায় তাকে কত টাকা দেওয়া হয়েছে। এজন্য বলা হচ্ছে যে প্রশ্ন মতে 200 টাকায় টিফিন বাবদ খরচ কত? 20 টাকা। 1 টাকায় কত টাকা দেওয়া হবে এবং 100 টাকায় কত টাকা দেওয়া হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পেয়ে গেলাম কত? 10। উত্তর কি বলতেছি? 10%। যেহেতু বলা হয়েছে যে টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত, এটা একটা নিয়ম হয়ে গেল। আমরা চাইলে কিন্তু এটা আরেকটা নিয়মে করতে পারি। সবাই তাহলে সুন্দর করে এটা উঠাই ফেলো। ওকে, আচ্ছা। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নিয়ম। এটাই আমরা করব দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে ছোট্ট নিয়ম, যেটা আমরা বলে এভাবে আমরা বলতে পারবো এখন টিফিন বাবদ খরচ কমা মাসিক বেতনের টিফিন বাবদ খরচ কমা মাসিক বেতনের। এই যে আমরা শিখেছি যে তথ্যটা আগে লিখে থাকবে তার মানটা আমরা উপরে দিব, যে তথ্যটা পরে লিখে থাকবে তার মানটা কিন্তু অলওয়েজ নিচে দেব। ওকে, তাহলে উপরে হচ্ছে তোমার 20 আর নিচে কত দিব? 200। আর এখানে দেওয়া আছে শোয়েবের মাসিক বেতন 200 টাকা, প্রতিদিন টিফিন বাবদ খরচ 20 টাকা। তাহলে টিফিন বাবদ খরচ কমা, অবশ্যই কমাটা দিব আমরা, কমা মাসিক বেতনের 200 ভাগের কি 20। এটা কিন্তু আমরা কেটে ফেলি কত পাবো? অথবা একবার 20 কে 20 10 করি 200 বা 10 ভাগের 1 অংশ। তাহলে এখানে কি দেখা গেল? টিফিন বাবদ খরচ মাসিক বেতনের 10 ভাগের 1 অংশ। যেহেতু আমরা অংশটা তৈরি করে ফেললাম, আমরা তো অবশ্যই আগের অঙ্কগুলো শিখেছি, কি করব? 10 ভাগের 1 অংশকে শতকরা প্রকাশ করলে হয়। আমরা এখানে লিখে দেই 10 ভাগের 1। আমরা কি করতে পারি? জাস্ট এখানে 100 গুণ করব, সঙ্গে একটা শতকরা চিহ্ন দেব। এই গেল শতকরা। এখন তো যদি কেটে ফেলি কি আসবে? সুন্দর করে কেটে দিতে পারবা। কত চলে আসলো? 10। তাহলে 10 আর এখানে কি পার্সেন্টেজ। তাহলে এটাই কি আমাদের উত্তর। তাহলে উত্তর কি বলতে পারবো? উত্তর 10%। ওকে, তাহলে আমরা
দ্বিতীয় নিয়মটা এটাও কিন্তু মাথায় নিতে পারি, একই অঙ্ক দুটো নিয়মে করা যায়। যখন তোমরা যেটা ভালো বুঝবে ওইভাবে কিন্তু সেটাকে উপস্থাপন করবে। ওকে, প্রশ্ন করতে হবে, প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যান্সার সাজাইতে হবে। যে ভালো বুঝবো সেভাবেই আমরা অ্যান্সারটা দিয়ে দেব। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকবার তোমাদেরকে রিপিট করতে পারি। মাসিক বেতন ছিল 200 টাকা, প্রতিদিন টিফিন বাবদ খরচ কত? 20 টাকা। তাহলে আমরা লিখতেছি এখন টিফিন বাবদ খরচ কমা মাসিক বেতনের অংশে পরিণত করা। কত অংশ? হ্যাঁ, অংশ। টিফিন বাবদ খরচ কমা মাসিক বেতনে, বেতনে। তো টিফিন বাবদ খরচটা ডেফিনেটলি তোমার কি হবে? উপরে, মাসিক বেতনটা কি হবে? নিচে হবে। এটাকে একটু কেটে শুরু করে পাওয়া গেল 10/1 অংশ, 10/1 অংশ। এখন যদি আমরা অংশে রূপান্তর করতে পারছি তাহলে আমরা বলতে পারবো এই 10/1 অংশকে শতকরায় প্রকাশ করলে কি হবে, কিভাবে শতকরায় প্রকাশ করে ইউ নো দ্যাট। ঠিক আছে, এটা তোমাদের কি জানা আছে। আর আমরা যখনই এটাকে গুণ করব তার কত পেয়ে গেলাম? 10%, 10%। এটাই কি রেজাল্ট। তাহলে আমরা বলতে পারবো শোয়েবের মা শোয়েবকে শতকরা 10% প্রতিদিন টিফিন বাবদ খরচ দেন তার মাসিক বেতনে, তার মাসিক বেতনে শতকরা 10% দিয়ে দেন। তো আশা করি আমরা 9 নম্বরটা বুঝে ফেলেছি। এইবার আমাদের আরো একটা অনেক ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার 12 নম্বর যেটা। ওকে, 12 নম্বরটা বিভিন্ন ভাবে তোমার সৃজনশীলে দেওয়া হয়ে থাকে, তো এটা আমরা আরো ভালো করে শিখবো। এই 12 নম্বরটা দিয়ে অবশ্যই টিচার যখন প্রশ্ন করে সৃজনশীল প্রশ্নের জন্য এটা কিন্তু বেস্ট। ওকে, তো 12 নম্বর প্রশ্নটা আমরা ভালো করে দেখব। এবার আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রবলেমে। ওকে, তো 12 নম্বরটা আমরা দেখব। 12 নম্বর প্রশ্নটা সলভ করার আগে প্রশ্নটা আমরা সুন্দর করে পড়ে নিই। প্রশ্নে আমাদের কি বলা আছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো প্রশ্ন আমাদের লেখা আছে জাহেদ, জাহেদ মানে একজন লোকের নাম, 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। তাহলে জাহেদ 10% কমিশনে একটা বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? এখন যেগুলো পড়ানো হচ্ছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবে। 10% কমিশন, কমিশন কথার অর্থ তোমরা খুব ভালো করে জানো। কমিশন মানে কি? ছাড় দেওয়া, অফ দেওয়া। আমরা যদি দেখুন একটা দোকানে যাই, আমরা দেখি দোকানের সামনে সুন্দর করে লেখা আছে 10% অফ, 15% অফ, সামটাইমস কিছু কিছু জিনিস থাকে 50% অফ। এর অর্থ কি? যদি ওই দ্রব্যটির গায়ে 100 টাকা লেখা থাকে সেটা তুমি 50 টাকায় ক্রয় করতে পারবা। এটাকে বলা হচ্ছে কি? অফ বা কমিশন। অর্থাৎ জাহেদ বইটাতে যা লেখা আছে সে ওইটা 10% কমিশনে ক্রয় করবে। সাপোজ বইটাতে লেখা আছে কত? 100 টাকা, তাহলে বইটা সে কত টাকায় ক্রয় করবে? ডেফিনেটলি 90 টাকায় ক্রয় করবে। কারণ কি? লেখা বলেই দিয়েছে 10% কমিশন। আর 10% কমিশন কথার অর্থ হলো 100 টাকায় তাকে কমিশন দেওয়া হবে 10 টাকা। তাহলে কমিশন বিষয়টা ক্লিয়ার। অফ দেওয়া কিংবা ছাড় দেওয়া, পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 এর মধ্যে। তাহলে এখানে বলেই দেওয়া হয়েছে যে 10% কমিশন। তার মানে জাহেদ একটা বইয়ের দোকানে গিয়েছে, গিয়ে বলেছে আমার এই বইটা প্রয়োজন। তখন দোকানদার তাকে কি বলছে? যে 10% কমিশনে বইটা দেওয়া হবে। তো বইয়ের কভারে কি লেখা আছে? তাহলে কভারে, বইয়ের কভারে যেটা মূল্য লেখা থাকে এই কভারে, তাহলে আমরা বলতে পারবো যে কভারের মূল্যটাকে আমরা বলে থাকি প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য আর একটা হচ্ছে কি? বিক্রয় মূল্য। দোকানদার যদি বিক্রয় করে সেটাকে আমরা বলে থাকি কি? বিক্রয় মূল্য। আর এটা যে ক্রয় করবে তাকে আমরা বলতেছি কি? ক্রয় মূল্য। তাহলে এখানে দুইটা অপশন ভালো করে খেয়াল করতে হবে। ওকে, দোকানদার যেটা বিক্রয় করে এটা হলো বিক্রয় মূল্য, আর ক্রেতা যেটা ক্রয় করবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। আর বইয়ের কভারে যেটা লেখা থাকবে সেটাকে আমরা বলতেছি কি? প্রকৃত মূল্য, অর্থাৎ যে মূল্যটা কভারে লেখা ছিল। তাহলে তোমার এখানে তথ্যটা আগে পুরোপুরি তুমি ক্লিয়ার হয়ে গেলে যে 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে, হয়তো মেয়ে দোকানদার 180 টাকা দিল। তার মানে 180 টাকা বইয়ের দাম, তার ক্রয় মূল্য, আর দোকানদারের ওইটা বিক্রয় মূল্য। কিন্তু বইটার নিশ্চয়ই কভারে বেশি লেখা ছিল। সেটা কি লেখা আছে? যেমন প্রকৃত মূল্য কত নির্ণয় করতে হবে। প্রকৃত মূল্য অর্থ বইয়ের কভারে যেটা লেখা ছিল সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি। কমিশন বুঝেছি,
তাহলে এখানে আমরা লিখতে পারবো জাহেদ $10% কমিশন। জাহেদ কত কমিশন পেয়েছে? 10% কমিশন পেয়েছে। অর্থাৎ বইটির প্রকৃত মূল্য $100 টাকা হলে ক্রয় মূল্য তাহলে তোমরা সুন্দর করে খেয়াল করো জাহেদ কত 10% কমিশন পায়। এই কথার অর্থ কি? বইটির প্রকৃত মূল্য যদি 100 টাকা হয় তাহলে সে ক্রয় করতেছে কত টাকা দিয়ে? 100 মাইনাস 10 অর্থাৎ 90 টাকা দিয়ে। তাহলে বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 মাইনাস 10 বা 90 টাকা। তো 90 টাকাটা কি? তার ক্রয় মূল্য। বইটির ক্রয় মূল্য যদি প্রকৃত মূল্য অর্থাৎ বইটির কভারে যদি লেখা থাকে 100 টাকা, সে ক্রয় করতেছে কত টাকা দিয়ে? 90 টাকা দিয়ে। এখন এই বইটা যে বইটা সে ক্রয় করছে তাহের, সে বইটা ক্রয় করছে 180 টাকা দিয়ে। তাহলে বইটির প্রকৃত মূল্য কত? এখানে তোমার দুইটা অপশনে ওপেন করা আছে। ওকে, একটা দেওয়া আছে তোমার ক্রয় মূল্য আর একটা দেওয়া আছে তোমার প্রকৃত মূল্য। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কি চাও, বা প্রশ্নে তোমার কি বলা হয়েছে? তো প্রশ্নে যেটা বলা হয়েছে যে প্রকৃত মূল্য নির্ণয় করতে হবে। যদি যেটা নির্ণয় করতে বলবে সেটা অলওয়েজ আমরা কি রাইট সাইডে লিখি, যেটা নির্ণয় করতে বলবে সেটা অলওয়েজ ডান সাইডে, হ্যাঁ, আর যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি বলি? বাম সাইডে। তাহলে আমরা এখান থেকে যা লিখতে পারবো, এখন বইটির ক্রয় মূল্য $90 হলে প্রকৃত মূল্য বলেছি। এখন কি লিখতেছি? বইটির ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? ডেফিনেটলি কত? 100 টাকা। এখানে লেখাই আছে বইটির প্রকৃত মূল্য 100 হলে ক্রয় মূল্য হচ্ছে 90। এটাকে যদি আমরা উল্টো করে লিখি যে বইটির ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? 100 টাকা। অতএব বইটির ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 100 ভাগ 90 টাকা। এবার বলা হচ্ছে বইটির ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য 90 টাকা। তাহলে দেখো বইটির ক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে প্রকৃত মূল্য 100, ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? ক্রয় মূল্য 180 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা কাটাকাটি করলে 9 দুগুণে 18 অর্থাৎ 90 দুগুণে 180। এবং তুমি যদি ছোট্ট করে থিঙ্ক করো যে 0 0 কেটে গেছে, 18 কে 9 দ্বারা ভাগ করলে কত বার যাবে? 2 বার। ওকে, তাহলে 2 এর সঙ্গে 100 গুণ করে কত পাবো? 200 টাকা। দেখো কত ইজিলি তুমি পেয়ে গেলা। তার মানে তোমাকে এই অঙ্কের অ্যানসার বের করতে হলে আগে সর্বপ্রথম এই জায়গাটাকে তোমাকে খেয়াল করতে হবে যে এখানে তোমার কি বলছে। তাহলে কমিশন কথার অর্থ হলো প্রকৃত মূল্য 100 হলে ক্রয় মূল্য এটা। তাহলে এখন তোমার প্রয়োজন কোনটা? প্রকৃত মূল্য। তো যেটা তোমার প্রয়োজন হবে সেটা আমরা সবসময় ডান পাশে রাখবো। তাই লেখা হয়েছে এখন বইটির ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য কত? 100। 1 টাকা হলে কত হবে? আর 180 টাকা হলে বইটির প্রকৃত মূল্য কত হবে?
তাহলে 200 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখতে পারবো? উত্তর 200 টাকা। তাহলে আমরা খুব সহজে 12 নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আর একবার আমরা রিভিশন দিয়ে দেই, হ্যাঁ, তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বইয়ে লেখা ছিল যে যারা 10% কমিশন পায়, বারবার বলেছে কমিশন অর্থ কি? ছাড় দেওয়া। তাহলে বইটি যদি প্রকৃত মূল্য 100 টাকা হয়, কোথায় পেলাম 100? এই শতকরা পার্সেন্টেজ থেকেই কিন্তু 100টা পেয়েছি। এটা অলওয়েজ আমাদের কিন্তু রিমেম্বার, হ্যাঁ, মনে রাখতে হবে। বইটি প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে 100 মাইনাস এইটা আছে, এখানে যত পার্সেন্ট কমিশন থাকবে 100 থেকে সেটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বইটির ক্রয় মূল্য 90 টাকা। এখন আমরা লিখলাম বইটি যদি ক্রয় মূল্য 90 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য কত হবে? 100। 1 টাকা হলে আমাদের কত হবে? 180 হলে আমাদের কত? দেখো সুন্দর করে এটাকে ছোট করে আমরা পেয়ে গেলাম রেজাল্ট 200 টাকা। সো 12 আনসার কত? 200 টাকা। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে 12 পরে আমাদের নেক্সট আমরা চলে আসতেছি 13 নম্বর। 13 নম্বর সৃজনশীলটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখা গেছে যে ম্যাক্সিমাম স্কুলে অনেক টিচার এটা হুবহু দিয়ে থাকে, কারণ তোমরা ছোট মানুষ, ক্লাস 6 এ পড়ো। এটা আগের যে অঙ্কগুলো করলাম তাদের সঙ্গে তুলনামূলক মিলটা কম, একটু ডিফারেন্ট টাইপের সমস্যা। তো এটা সলভ করা হয়, এই জন্য টিচাররা চায় যে এটা হুবহু পরীক্ষায় দেওয়া হোক এবং বাচ্চারা যাতে লিখতে পারে। ওকে, তো আমরা দেখি যে 13 নম্বর প্রবলেমটা আমাদের কি দেওয়া আছে। 13 নম্বর প্রবলেমে হচ্ছে যে কলার দাম 14 সমস্ত 7 ভাগের 2% কমে যাওয়া। এটা কিন্তু অনেক কঠিন তথ্য। এই তথ্যটা আগে আমরা ঠিক মতো বুঝে নিই। ওকে, কলার দাম 14 সমস্ত 7 ভাগের 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বের অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে আমরা এই তথ্যটা একটু বুঝে নিই, এরপর আমরা শুরু করব। তোমার অর্থটা কি? তাহলে সাপোজ ধরে নাও আমি কিংবা তোমার বাবা বা তোমার মা যে কেউ ধরো যে বাজারে গিয়েছে, কি কিনতে গিয়েছে? কলা কিনতে গিয়েছে। বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তোমার সামনে দেখবে যে অনেকে আছে একটা ডালি বা কিছু নিয়ে ওখানে এসে কলা বিক্রি করতেছে। তার মানে সে যখন কলা, যেমন ঢাকাতে কারণ বাজারে কলা পাওয়া যায়, তো এখানে কি পাওয়া যায়? পাইকারি। সে যখন এই কলাটা কিনতে আসে, তখন ধারণা মানে আমরা গেস করতেছি যে 420 টাকা নিয়ে আসছে, এসে সে কলা কিনতে চাচ্ছে। কেন 420 টাকা নিয়ে আসছে? সে ধরে নিয়েছে আজকের আগে, হয়তো আগে কোনো একদিন সে যখন কলা কিনতে আসে তখন দেখলো যে 420 টাকায়, কথার কথা আমরা ধরে নিচ্ছি 100টা কলা সে কিনে নিয়ে গেছে। 420 টাকা দিয়ে 100টা কলা সে কারণ বাজার থেকে ক্রয় করে নিয়ে গেছে। এরপর সে যে দামে বিক্রি করে সেটা পরের বিষয়। এইবার সে যখন 2 দিন 3 দিন পরে যখন আবার কলা কিনতে আসলো, তখন তো সেটা বোঝেনি যে কলার দাম কমে গেছে। সে ওই 420 টাকা নিয়ে আসছে। এসে যখন জিজ্ঞেস করলো যে মামা কলা কত, বললো যে মামা এখন কলার দামটা কমে গেছে। কতটুকু কমে গেছে? এখানে দেওয়া আছে এত পার্সেন্ট কমে গেছে। ওকে, তাহলে আমি 420 টাকায় আমি কি পাবো? কয়টি কলা পাবো? তখন বললো যে ওকে, আগে আপনি পেয়েছিলেন 100টা কলা, এখন আপনি 10টি কলা বেশি পাবেন। অর্থাৎ 420 টাকায় যদি আপনি কলা ক্রয় করেন, তাহলে আপনি এখন পেয়ে যাবেন কয়টা কলা বেশি পাবে? 100 এর সঙ্গে 10টা বেশি, অর্থাৎ 110টা কলা সে পাবে। তাহলে ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? আই থিংক সো বুঝতে পেরেছো। অর্থাৎ আগে 420 টাকায় যে কয়টা কলা পাওয়া যেত, বর্তমানে ওই 420 টাকা দিয়ে আগের থেকে 10টি কলা বেশি পাওয়া যায়। এটা হচ্ছে একটি উদ্দীপক। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক, এটা আমরা খুব ভালো করে মাথায় নিব। এখন প্রবলেমগুলো আমরা সলভ করার ট্রাই করতেছি। তোমরা এখন দেখো যে প্রথমে ক নাম্বার আমাদের সৃজনশীল ধরনটা কি? কতে টিচার ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবে, সে উদ্দীপক থেকে প্রশ্ন দিতে পারে অথবা সে নিজের মতো একটা কোশ্চেন দিতে পারে, বা খ আর গ রিলেটেড হতে হবে। হ্যাঁ, খ আর গটা রিলেটেড হতে হবে। তো এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার যে পার্সেন্টেজ দেওয়া আছে 14 সমস্ত 7 ভাগের 2% সমান 10 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা বিভিন্ন ভাবে এটা করতে পারি। সংখ্যাটি কত? দুটো নিয়মে এটা করা যেতে পারে। তোমরা দেখো নিয়মগুলো আমি একটু দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা করতে পারি। প্রথমে আমরা চলে আসি 13 নম্বর একটা সৃজনশীল বইয়ের প্রশ্নে 13 ক। 13 কতে বলা হয়েছে একটি সংখ্যা 14 সমস্ত 7 ভাগের 2% ইকুয়াল কি 10। একটি সংখ্যা, কোন সংখ্যা? ওই ডন্ট নো, আমরা এটা কি জানি না। যেহেতু জানি না, তখন আমরা কি করতে পারি? ধরি
ধরি সংখ্যাটি ক বা সংখ্যাটি x, সংখ্যাটি কত আমরা জানি না, হ্যাঁ সংখ্যাটি কত ক। তাহলে এখন আমরা বলতেছি প্রশ্ন মতে সংখ্যাটি অর্থাৎ ক এর, এখানে প্রশ্নটা কি সংখ্যাটি মানে একটি সংখ্যা, তাহলে ক এর 14 সমস্ত 7 ভাগের 2% একটি সংখ্যা, তাহলে সংখ্যাটি ধরে নেওয়া হলো ক, ক এর 14 সমস্ত 7 ভাগের 2%, বা তুমি এটাকে ভেঙে নিতে পারবা 7 আর 14 গুণ করলে 98, তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমরা পাবো 100/7% ইকুয়াল 10। যে সংখ্যাটি আমরা বের করব ওই সংখ্যার যদি 100% বের করি তাহলে সংখ্যাটি কত বের হবে, 10 বের হবে। এটা কি তোমার প্রশ্ন, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। একটি সংখ্যার 14 সমস্ত 7 ভাগের 2% হবে 10, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি কত ক। অতএব প্রশ্ন মতে ক এর এত পার্সেন্ট বা এত, একই কথা, এটাকে ভেঙে লিখেছি ক এর এত পার্সেন্ট সমান কত, এখানে 10। এখন আমরা এটা কি করব, সমাধান করব, সমাধান করে ক এর যে রেজাল্ট এটাই কিন্তু আমাদের নির্ণয় সংখ্যা। তাহলে এখানে বা দিলাম ক এর, আমরা এটাকে ভেঙে ফেলা শিখেছি অবশ্যই, হ্যাঁ আগের ভিডিওগুলো তোমাদের দেখানো হয়েছে, অর্থাৎ 100/7, আর এই শতকরা চিহ্ন থাকলে কি বলেছি, শতকরা চিহ্ন মানেই হচ্ছে 100/1। এটা কিন্তু তোমাদের অনেকবার বলে দেওয়া হয়েছে, এই যেখানে আমি দেখাচ্ছি বা এখানে দেখাই যে শতকরা অর্থই হচ্ছে 100/1, এটা কি শতকরা অর্থ ইকুয়াল কত পেলাম 10। এখন তোমাকে কি করতে হবে, একটু কাটাকাটি করে ফেললাম, 100 100 কেটে গেল, তাহলে তোমার আসলে কি থাকে এখানে ক এর 7/1 থাকে ইকুয়াল 10। এবার তোমার কি হয়ে গেল, এটা ছোট্ট একটা আকারে পরিণত হলো। তাহলে এর হলে কি হবে, ক এর সাথে 1 এর গুণ, 1 এমনই সুন্দর একটা সংখ্যা, এটা সবাইকে খুবই শান্তি দেয়, এ কখনোই কাউকে ডিস্টার্ব দেয় না। 1 এর সঙ্গে পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই কিন্তু আমরা ফিরে পাবো। তো এখানে পর যে সংখ্যাই হোক তার সাথে যদি 1 গুণ করা হয় তাহলে আমরা কি পাবো, কই পাবো, কারণ ক এর সাথে 1 গুণ করে কি হবে, কই হবে। তো আমরা ভালো করে জানি ক গুণ 1 ইকুয়াল কি ক, তাহলে এখানে আমরা ক আর নিচে কি থাকবে 7 ইকুয়াল কত 10। এবার কি আড়াআড়ি গুণ, কল্পনাতে যদি নেই এখানে কি আছে 1, এটা কি কল্পনা, যে কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে আমরা হর হিসেবে কত ধরে নিতে পারি 1, এটা আমরা অলওয়েজ ধরে নিতে পারি। এখন যদি আমরা অবশ্যই কোনাকুনি গুণ করতে পারি, অর্থাৎ ক এর সাথে 1 গুণ করে তোমার কি থাকবে, কই থাকবে, আর 7 এর সঙ্গে 10 গুণ করে আমরা কি বলতে পারবো 7 গুণ 10, এটাকে কি বলতেছি আর গুণন, এটাকে বলে আড়াআড়ি গুণন, কি বলতে পারি এটা আর গুণন, ঠিক আছে, আড়াআড়ি গুণ করে ফেললাম। ফাইনালি ক 7 10 কত আসবে 70। তাহলে 70 একটা সংখ্যা, এই সংখ্যার যদি আমি এত পার্সেন্ট করি তাহলে 10 পাবো, হ্যাঁ। তাহলে এটা আমরা প্রুফটা একটু দেখে নিই যে আমরা কিভাবে বলতে পারি, যেমন সংখ্যাটি পেলাম কত 70, তাহলে 70 এর 100/7 দেখো তো কত আসবে, এই এত পার্সেন্ট মানে কি 1/100। এবার তুমি এটা চলে গেল 7 দিয়ে কাটে কত আসবে 10। দেখো 70 এর 7/100% সমান কত আসছে 10, তার মানে সংখ্যাটি কি রাইট, ওকে, সংখ্যাটি কত 70। তাহলে আমরা লিখে দেব উত্তর সংখ্যাটি 70, উত্তর সংখ্যাটি কত 70। অনেক ইম্পর্টেন্ট, কিন্তু অনেকে ম্যাক্সিমাম টাইম এটা ভুলে যায়, মনে রাখতে পারে না, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এটা বলতেছি। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি কত ক, প্রশ্ন মতে ক এর 14 সংখ্যা